আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমএলএসে এটা এমন একটা দিন ছিল যেখানে লিওনেল মেসি তার শুটিং বুটটা পরে আসেননি। লিওনেল মেসিকে তার চিরচেনা সে বিধ্বংসী ছন্দে খুঁজে পাওয়া গেল না। তারপরে ইন্টার মায়ামি 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচটা যে 3-2 গোলে শেষ করতে পেরেছে এবং খুবই ক্রুশালি তিনটা পয়েন্ট ক্লেম করতে পেরেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই জিনিসটা ভুলে যাবেন না যে মাত্র কিছুদিন পরে যে কোপা আমেরিকা শুরু হচ্ছে, সেখানে আর্জেন্টিনা জার্সিতে খেলতে গিয়ে ইন্টার মায়ামির হয়ে অনেকগুলো ম্যাচ কিন্তু লিও মেসি মিস করবেন। তাই এই ম্যাচগুলোতে ক্রুশাল মোমেন্টে ইন্টার মায়ামির কামব্যাক অনেক বেশি করে কাজে আসবে এবং লিওনেল মেসি এদিন একেবারে সেরা ছন্দে না থাকলেও মাথিয়াস রোয়াস আরও একবার দেখিয়েছেন কতটা ট্যালেন্টের একজন ফুটবলার। আরও একবার একেবারে স্পষ্টত মাথিয়াস রোয়াসকে কেন্দ্র করে এর আগেও যে পজিটিভ কথাবার্তা বলেছি তিনি আসার পরে সে জিনিসটা যে সত্য ছিল সেটার পক্ষে স্ট্রং কয়েকটা লজিক পেলাম। একেবারে শুরু থেকে শুরু করছি। বরাবরের মতো ইন্টার মায়ামির যাচ্ছে তাই ডিফেন্স, এক্ষেত্রে একেবারে স্পষ্টত যে দুটো গোল প্রতিপক্ষ দিয়েছে সে জায়গা থেকে ইন্টার মায়ামির ভুলটা এতটাই কমন ছিল যে আসলে বুঝতে পারছিলাম না এই জায়গা থেকে টাটা মার্টিনোর ডিফেন্সিভ এই উইকনেসটা দূর করার জন্য কেন ফার্স্ট হাফে এতটা সময় নিলেন। একদম ক্লিয়ার কাট কথা, ইন্টার মায়ামি যখনই আক্রমণে উপরে ওঠে তখন মার্সেলো ওয়েগান্ট রাইট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা খেলছেন তিনি অনেক সময় রাইট উইঙ্গার পজিশনে চলে আসেন, অনেক সময় তিনি কিন্তু একেবারে রাইট সাইডে উইং ঘেঁষে রান মেক না করে একটু ভেতরের দিকে ঢোকেন, অর্থাৎ নিজের বাঁ দিকে ঢোকেন, অনেকটা এক্সট্রা একজন মিডফিল্ডার হিসেবে ওই সময়টাতে তিনি প্লে করেন। এই সময়টাতে যখন এই প্লেয়ারটা অর্থাৎ রাইট ব্যাক আউট অফ পজিশনে চলে যাচ্ছেন তখন হুলিয়ান গ্রেসেল এই রাইট মিডফিল্ডার হিসেবে ম্যাচটা স্টার্ট করা প্লেয়ারটার অনেক বেশি করে উচিত তাকে মার্ক করা এবং নিজে রাইট ব্যাক পজিশনে চলে আসা। এখানে মার্সেলো ওয়েগান্টের রানের সঙ্গে হুলিয়ান গ্রেসেলের রানিং কম্বিনেশনটা একেবারে মেলেনি। যখনই ইন্টার মায়ামি হাই অন দ্য পিচ হয়েছে, যখনই বল লুজ করেছে, রাইট সাইডে এত বিশাল স্পেস ছিল যে ওই সাইড থেকেই একের পর এক আক্রমণ প্রতিপক্ষ করছিল এবং মন্ট্রিয়ল ওই সাইড থেকে কিন্তু দুটো গোল বের করে আনে। সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ফ্রেইরের সঙ্গে ক্রিস্টফের জুটিটা একেবারে জমেনি। ক্রিস্টফ তো আসলে ইনজুরি নিয়ে খেলছেন কিনা নাকি ফিটনেস জনিত সমস্যা আছে সেটাও বুঝলাম না। আরও একটা বাজে পারফরমেন্স দিলেন। আরও একবার ইন্টার মায়ামির ক্ষেত্রে এই জিনিসটা স্পষ্টত বোঝা গেল ডিফেন্সটাই সবচেয়ে বড় উইকনেসের জায়গা, এটা নিয়ে নির্ভর থাকার আসলে কোনো কিছু নেই। প্রতিপক্ষ নাম্বার 10 ডিউক এবং আলাদা করে বলতে গেলে 28 নম্বর জার্সি পরিহিত ভিলসেন্ট, যিনি কিনা একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, তিনি ইন্টার মায়ামির ডিফেন্সটাকে প্রথম 40 মিনিট বারবার করে কাঁপিয়েছেন। এই সময়টাতে ইন্টার মায়ামির জন্য দরকার ছিল একটা ম্যাজিক্যাল মোমেন্ট, সাধারণত লিওনেল মেসির মাধ্যমে আসে, এদিন মাথিয়াস রোয়াসের মাধ্যমে আসলো। অনেক দূর থেকে একটা ফ্রি কিক নেওয়ার সুযোগ পেয়েছিল এবং কতটা অসাধারণভাবে তিনি সেটা গোলমুখে রাখতে পেরেছিলেন। লিওনেল মেসি যদি চোট পাওয়ার কারণে মাঠের বাইরে ওই সময় না থাকতেন তাহলে হয়তোবা লিও মেসি শটটা নিতেন। মাথিয়াস রোয়াস এই সুযোগটা কাজে লাগালেন এবং আরো একবার ক্লিয়ারলি দেখালেন। ওই যে মাথিয়াস রোয়াসকে কেন্দ্র করে প্রথম ভিডিওটাতেও আলোচনা করছিলাম, এই প্লেয়ারটা কিন্তু সেট পিস নিতে পারেন, দূরপাল্লার শট নিতে পারেন। এর আগের ম্যাচে দূরপাল্লা একটা শট নিয়েছিলেন, এবার তো তার থেকেও দূরে একটা অসাধারণ ফ্রি কিকের মাধ্যমে মাথিয়াস রোয়াস প্রমাণ করলেন যে খুবই ভালো মানের একটা সাইনিং ইন্টার মায়ামি এখানে করেছে। মোমেন্টামটা ইন্টার মায়ামির পক্ষে ছিল এবং ডিবক্সের মধ্যে যখন একজন লুইস সুয়ারেস থাকেন এবং তাকে মার্কিং করার ব্যাপারে যদি আপনি একটু গাফিলতি করেন তখন এমন জিনিসও হয়। লুইস সুয়ারেস যে জায়গা থেকে একেবারে গোলকিপারের গা ঘেঁষে দাঁড়ানো অবস্থায় ছিলেন ওই সময়টাতে ক্রসটা আসার আগেও কিন্তু গোলকিপার বারবার করে তার সাথে থাকা সতীর্থকে বলছিলেন লুইস সুয়ারেসকে যাতে করে মার্ক করা হয়। সে প্লেয়ারটা খুব একটা বেশি গুরুত্ব দেননি এবং লুইস সুয়ারেস তার এই অমনোযোগী আচরণটা সুযোগ নিয়েছেন, একেবারে ডিবক্সে ফক্স ইন দ্য বক্স যেটাকে বলে সেই টাইপের একটা ফিনিশিং করে লুইস সুয়ারেস হাফ টাইমের আগে ইন্টার মায়ামিকে কিন্তু খেলায় ফিরিয়েছেন। সেকেন্ড হাফে ইন্টার মায়ামি সাধারণত ডমিনেট করে, তবে এই জায়গায় ডমিনেটিং ফ্যাক্টর দেখলাম না, কারণ এখানে লিওনেল মেসির পাশাপাশি সার্জিও বুস্কেটসও কিন্তু এদিন তার একেবারে সেরা খেলাটা খেলেননি। বুস্কেটস মিডফিল্ডে আরেকটু বেশি করে সপ্রতিভ থাকলে হয়তোবা ফাইনাল থার্ডে ইন্টার মায়ামির অ্যাক্টিভিটি আরেকটু বাড়তে পারত। তবে ওয়ান্স এগেইন মাথিয়াস রোয়াস কিন্তু কাজের কাজটা করেছেন। বেঞ্জামিন ক্রেমাস্কিকে অসাধারণ একটা পাস দিয়েছেন। তার আগে অবশ্যই মন্ট্রিয়লের ডিফেন্স লাইনটাকে দায়টা নিতে হবে। এত হাই অন দ্য পিচ অর্থাৎ পিচের উপরিভাগে তারা চলে এসেছিল যে বেঞ্জামিন ক্রেমাস্কি যখন অসাধারণ সে পাসটা ধরে ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা করলেন, গোলকিপারকে একাই পেলেন এবং সেখানে প্রথমে ক্লামজি একটা অর্থাৎ হেভি একটা টাচের পরেও ফিনিশ করে এসেছেন বেঞ্জামিন ক্রেমাস্কি। সিজনের প্রথমবারের মতো স্টার্টিং লাইনআপে জায়গা পেলেন এবং সেখানেই খুবই ভালো মানের আরো একটা পারফরমেন্স দিয়ে প্রমাণ করলেন যে ট্যালেন্টের জায়গা থেকে ক্রেমাস্কি এখনো আগের পজিশনে আছেন। পরবর্তী সময়টাতে ইন্টার মায়ামি বেশ কয়েকটা ভালো ডিফেন্সিভ ডিসপ্লে দিয়েছেন। শেষের দিকে এসে আবার লিওনেল মেসিকে সামলাতে প্রতিপক্ষকে অনেকটুকু সময় ব্যস্ত থাকতে হয়েছে, যে কারণে মায়ামির জন্য
গেমটা এভাবে ক্লোজ করাটা একটু ইজি ছিল। ওভারঅল নিজেদের কনফারেন্সে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট অর্জন করে এখনও নাম্বার 1 স্পটটা ইন্টার মায়ামির দখলে। এমন ম্যাচে কামব্যাক করা এবং পূর্ণ ৩টা পয়েন্ট পাওয়া ইন্টার মায়ামির জন্য অনেক বড় রকমের একটা পাওয়া হওয়া উচিত। তবে একই সঙ্গে ঘুরে ফিরে প্রতিটা ম্যাচে ডিফেন্সিভে উইকনেস এবং সেটা নিয়ে টাটা মার্টিনোর বড় রকমের কোনো কিছু করতে না পারা, এগুলো কিন্তু সামনে চিন্তার কারণ হয়ে থাকবে। তবে আপাতত স্বস্তি মাথিয়াস রুয়াসের অসাধারণ আরও একটা পারফরমেন্সের মাধ্যমে।